দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। ঈদুল আজহায় 1,10,00,000 পিস প্রচুর চামড়া সংগ্রহের লক্ষ্য, প্রস্তুতি শেষ ট্যানারি আর আড়তে। কোরবানির মৌসুমেও বাজার বিক্রি কমেছে গরম মশলার চড়া দামে পড়তি চাহিদা। অর্থ বছরের প্রথম 10 মাসে রাষ্ট্রায়ত্ত সংস্থার নিট লোকসান 6,000 কোটি টাকা, অদক্ষতাই বড় কারণ। এমন সব খবর নেই আমাদের আজকের আয়োজন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এবার ঈদুল আজহায় সারা দেশ থেকে 1,10,00,000 পিস পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছেন ট্যানারি মালিকরা। তাদের হিসেবে এবার দেশে আগের বছরের থেকে 10% মতো কোরবানি বেশি হবে। এই বিপুল পরিমাণ চামড়া সংগ্রহে এরই মধ্যে উদ্যোগ শুরু করেছে এ খাতের ব্যবসায়ীরা। ব্যস্ততা বেড়েছে ট্যানারি আর কাঁচা চামড়ার আড়তগুলোতে। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। রাত পোহালে ঈদুল আজহা চামড়া সংগ্রহের সবচেয়ে বড় মৌসুম। এই সময়ে বছরের 60 ভাগ চামড়া সংগ্রহ করা হয়, যার প্রস্তুতি এখন চলছে সারা দেশের কাঁচা চামড়ার পাইকারি বাজারে। ব্যস্ততা শুরু হয়েছে রাজধানীর পোস্তাতেও। চামড়া সংগ্রহের জন্য ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে এখানকার আড়তগুলো, মজুত করা হয়েছে লবণও। যে চামড়া কেনার প্রস্তুতি, আগের যে প্রস্তুতিগুলো, ওই কাজগুলো আমরা সম্পূর্ণ করতেছি। এখন চামড়া মনে করেন যতক্ষণ আসতে থাকবে ততক্ষণ আমরা নিতেই থাকবো, আমাদের কেনাকাটা বন্ধ থাকবে না। চামড়া সবার প্রিপারেশন ঈদের আগে নেয় ঠিকই, কিন্তু পর্যাপ্ত পরিমাণে আশা করে, কিন্তু বাস্তবে এটা পূরণ হয় না। মেন কারণ হলো ট্যানারি মালিকরা। আমরা যে ট্যানারি মালিকদের কাছে যে টাকাটা পাবো, রিটার্নটা আমরা পাচ্ছি না, আর এই জন্য আমাদের প্রস্তুতি সেভাবে হচ্ছে না। এমন দুয়েক আড়তের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানটির হিসাবে গেল কোরবানিতে এক পোস্তায় 1,00,000 পিস চামড়া পাওয়া গিয়েছিল। আশা এই সংখ্যা এবার আরও বাড়বে। আশা করতেছি গতবারের মতোই থাকবে, যদিও বেশি এক্সপেকটেশন আছে, কিন্তু মিনিমাম করে হলেও 1,00,000-এর মতো আমাদের টার্গেট আছে। সারপ্লাস হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু প্রতি বছরই গবাদি পশুরও দাম বেড়ে যায়, এই সংখ্যা বেড়ে যায় উৎপাদনের, সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে। আশা করতেছি, দেখা যাক। আড়ত পর্যায়ের লবণযুক্ত এই চামড়ার পরের গন্তব্য হয় দেশের ট্যানারিগুলো। বর্তমানে সাভারের চামড়া শিল্প নগরীতে 142টি ট্যানারি সচল আছে। এর বাইরে দেশের বিভিন্ন স্থানে আরও 3টি কারখানা রয়েছে। সব মিলিয়ে 145টি ট্যানারি এবার ঈদুল আজহার চামড়া সংগ্রহ করবে। তাদের হিসেবে গেল কোরবানি থেকে 1 কোটি পিসের বেশি চামড়া পাওয়া গিয়েছিল। আশা এই সংখ্যা এবার বাড়বে 5 থেকে 7% মতো। গত বছর প্রায় আমাদের 1 কোটি পিসের মতো ছিল। এই বছর আমরা প্রতি বছর 5 থেকে 7% বা 8% আমরা বেশি হয়। সেই হিসাবে আমরা যেটা প্রাথমিক যে ধারণা, সেই হিসাবে আমরা 1 কোটি থেকে 1,10,00,000 পিসের সংগ্রহের টার্গেট নিয়ে আমরা কাজ করতেছি। ব্যবসায়ীদের হিসেবে কোরবানির ঈদে চামড়াকে ঘিরে প্রায় 2,000 কোটি টাকার ব্যবসা হয় দেশে। সেই অর্থের যোগান নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারও ট্যানারি মালিকদের ঋণ দিচ্ছে সরকারি বেসরকারি 12টি ব্যাংক। সব মিলিয়ে বরাদ্দকৃত ঋণের পরিমাণ 270 কোটি টাকা। যদিও ব্যবসায়ীরা বলছেন তাদের চাহিদা আরও বেশি। 142টা ট্যানারির জন্য তাদের 60 থেকে 70 কোটি টাকা, যেটা প্রায় 1,500 কোটি টাকার মার্কেট। সেখানে এটা খুবই স্বল্প এবং খুবই কম। স্বল্প টাকা নিয়ে কিভাবে চামড়াগুলো যথাসময় সংগ্রহ করা যাবে কিনা এবং সংরক্ষণ করা যাবে কিনা, এটা নিয়ে আমরা চিন্তিত আছি। এরপরেও দেশে কোরবানি হওয়া সব পশুর চামড়ায় সংগ্রহ করতে চায় ব্যবসায়ীরা। এজন্য চামড়া যেন সীমান্ত পথে পাচার না হয়ে যায়, সরকারকে সেদিকে নজর দেবার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে গরম মশলার চাহিদা বাড়লেও প্রত্যাশা অনুযায়ী বেচা কেনা হয়নি। বিক্রেতারা জানিয়েছেন এবার বিক্রি আগের বছরের থেকে 50% মতো কমে গেছে। তাদের দাবি ডলারের দরবৃদ্ধি আর আমদানি শুল্ক বেড়ে যাওয়ায় বাজারে সব ধরনের মশলার দাম বেড়ে গেছে, যা এই জাতীয় পণ্যের বেচা কেনা কমিয়ে দিয়েছে। রঞ্জিবুল মিজানের আরেকটি রিপোর্ট। জাফরান, জয়ফল কিংবা জয়ত্রী, কিশমিশ অথবা বাদাম, হোক্তা, কাঠ কিংবা পেস্তা, গরম মশলার বাজারে এমন সব পণ্যই মিলবে আক্তার মুন্সির এই ছোট্ট দোকানে। ঈদুল আজহার আগের দিন স্বভাবতই ভিড় বাড়ে মশলার দোকানে, কিন্তু উল্টো চিত্র তার দোকানের। যে কয়েকজন ক্রেতা আসছেন, বেছে নিচ্ছেন পছন্দ মতো সাদার সাধ্যের মধ্যে। গেল ঈদুল ফিতর উপলক্ষে 1,05,000 টাকার মশলা কিনেছিলেন আক্তার, আর চলতি সপ্তাহের কোরবানিকে ঘিরে তা নেমেছে 2 লাখের ঘরে। কেন? গত বছরের থেকে এই বছর বেচা কিনে একটু কম হইতেছে। গত বছর জিনিসপত্রের দাম কম ছিল, এজন্য বেশি হয়েছিল। এবার জিনিসপত্রের দাম বেশি, এজন্য একটু বেচা কিনে একটু কম হইতেছে, এই আর কিছু। কেনাকাটাও কম হইতেছে, বাজারে যেরকম একটা ভিড় ভাক্কা ঈদ উপলক্ষে ওরকম দেখতে পাইতেছে না।
শুধু টাউন হল বাজারের এই দোকানটি নয়, রাজধানীর সব মশলার দোকানে গেল কয়েকদিনের বিক্রির হিসেবটা এক। ব্যবসায়ীদের দেয়া তথ্য মতে মাস দুয়েকের ব্যবধানে কয়েক দফায় বেড়েছে আমদানি করা মশলার দর, যার প্রভাবে ক্রেতাও কমেছে। তাদের হিসেবে খুচরা বাজারে সবচেয়ে বেশি দরে বিক্রি হচ্ছে এলাচ, প্রতি কেজি ৩,২০০ থেকে ৪,০০০ টাকায়। জৈত্রিক কালো এলাচ আর পেস্তার দরও এখন ২,৮০০ থেকে ৩,০০০-এর ঘরে। কাজু বাদাম লবঙ্গের মতো মশলা বিক্রি হচ্ছে না ১,০০০-এর নিচে, আর প্রতি কেজি জিরা নেওয়া হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকায়। সাধারণত বাজারের তুলনা এই বছর কম যাইতেছে। আমরা এমনি বাজারে আরো ভালো বেচা কিনি করি। ঈদ উপলক্ষে যেই বেচা কিনি ওই বেচা কিনি হচ্ছে না। মশলার দাম যেভাবে বাড়তেছে সবাই ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এগুলোর দাম ছিল কম ২৩৫০ টাকা কিনা, ২৫০, ৩,০০০, ৩৪০০ বেশি, তখন লাভ হচ্ছে। কিন্তু এখন দাম বাড়তি, এটা ৩৪০০ কিনা, ৩৫০, ৩৬০০ বেশি, এখন লাভ কম, বিক্রিও কম লাভও কম। এখন মানুষ কম কিনতেছে, যে ১০০ গ্রাম এলাচি কিনবো সে ৫০ গ্রাম কিনতেছে, যে ১ কেজি জিরা কিনবো সে আধা কেজি কিনতেছে। ব্যবসায়ীদের হিসেবে দেশের বাজারে বিক্রিত গরম মশলাগুলোর মধ্যে জিরার চাহিদা সবচেয়ে বেশি, ৬ থেকে ৭,০০০ টনের মতো। এরপরেই কিশমিশ ৫,০০০ টন, এলাচও লাগে ২,০০০ টন। দারচিনির চাহিদাও প্রায় ৪ থেকে ৫,০০০ টন। ২,০০০ টন করে বিক্রি হয় গোলমরিচ আর লবঙ্গ। সব মিলিয়ে সারা দেশে এসব পণ্যের বার্ষিক বেচাকেনার পরিমাণ প্রায় ৩ থেকে ৪,০০০ কোটি টাকার, যার পুরোটাই আমদানি করতে হয় বিশ্ববাজার থেকে, যার অর্ধেকেরও বেশি বিক্রি হয় এক ঈদুল আজহায়। সেই বাজারেও ভাটার টান পড়েছে। এই বছর তুলনামূলকভাবে আমাদের আপনার সেল অনেক কম হয়েছে, মানে ঈদের যে একটা বেচাকেনা সেটা আমাদের হয় নাই। অন্যান্য ঈদের তুলনায় 50% সেল হয়েছে এবারে। ডলারের জন্য বাড়ছে, ডিউটির জন্য বেড়েছে, আবার এলাচটা হইলে আপনার বিশ্ববাজার বেড়ে গেছে। 3 দিকটা কিন্তু আপনার এটার উপরে এফেক্টটা হয়েছে। এখন ওই জিনিসগুলি তো আপনার সরকারের সিদ্ধান্তের ব্যাপার, সরকারকে তো এই সিদ্ধান্তগুলি নিতে হবে। প্রতি উৎসবে বাড়ে কোনো না কোনো মশলার দাম, এবারও হয়েছে তাই। এই যেমন এলাচের কেজিতে বেড়েছে ১,০০০ টাকার মতো, কাঠার কাজু বাদামে তা সপাচেক, অন্যান্য মশলাতেও সর্বনিম্ন ১০০ টাকা পর্যন্ত। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর নিট লোকসানের পরিমাণ ৬,০০০ কোটি টাকায় পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, সরকারি নীতির দুর্বলতা, অদক্ষতা ও জবাবদিহিতার অভাবে এসব প্রতিষ্ঠান লোকসান গুনছে। যদিও এই সময় বেশ কিছু প্রতিষ্ঠান ও সংস্থাকে মুনাফা করতেও দেখা গেছে। ঈদ এলেই ঘরে ফেরা মানুষের চাপ বাড়ে সড়কে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনগোষ্ঠীর একটি বড় অংশ তখন ব্যবহার করে এই পদ্মা সেতু। ফলে টোল বাবদ আয় বাড়ে সরকারের সেতু বিভাগের। শুধু পদ্মা নয়, সারা দেশের বিভিন্ন সেতু থেকে আদায় করা টোলের মাধ্যমে চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে ৩,১৬৩ কোটি টাকা মুনাফা করেছে সরকারের সেতু বিভাগ। তবে মুনাফার বিচারে সবচেয়ে এগিয়ে আছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী প্রথম ১০ মাসে ৪,৮৭৫ কোটি টাকা মুনাফা করেছে সংস্থাটি দেশে জ্বালানি তেল বিক্রি করে। এর বাইরে হিসেবের খাতায় মুনাফা দেখেছে চট্টগ্রাম বন্দর, স্থলবন্দর কর্তৃপক্ষ, ঢাকা ওয়াসা সহ সরকারের আর্থিক ৩৭টি প্রতিষ্ঠান। তবে উল্টো চিত্রও আছে। এই যেমন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি একাই লোকসান করেছে ৬,০০০ কোটি টাকারও বেশি। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লোকসান দাঁড়িয়েছে ৪,৫০০ কোটিতে। বিশেষজ্ঞদের মতে ভুল নীতির কারণেই এই লোকসান। কেন বেসরকারি খাতকে আপনি জ্বালানি আমদানি করার সুযোগ দিয়ে ৮,০০০ কোটি টাকা বাড়তি ২০২২ সালের হিসেবে দেখা গেছে যে ফার্নেস অয়েলের বিদ্যুতের দাম বাড়াইছে? আপনি কেন ফার্নেস অয়েল ভিত্তিক, পৃথিবীর কোথাও জ্বালানি তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করে জ্বালানি উন্নয়ন করা হয় না, সেখানে আপনি সেটা কেন করতে গেলেন? হিসেব বলছে অর্থবছরের প্রথম ১০ মাসে বাংলাদেশ রাসায়নিক শিল্প কর্পোরেশন লোকসান গুনেছে ১,৫০০ কোটি টাকারও বেশি। আর ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করতে গিয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবি লোকসান দিয়েছে ৬,০৩৩ কোটি টাকা। দেশব্যাপী ১ কোটি পরিবারকে তেল, চিনি, মসুর ডাল ভর্তুকি মূল্যে বিক্রয় করে থাকে। এই ভর্তুকি মূল্যে বিক্রয় করার জন্য টিসিবি প্রতি বছর একটা মোটা অঙ্কের ভর্তুকি পেয়ে থাকে। বর্তমান বাজেটের একটা রিপোর্টে দেখা যাচ্ছে যে টিসিবিকে লজ্জনক প্রতিষ্ঠানে দেখানো হয়েছে। আসলে এটা লজ্জনক না, সরকারের সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে টিসিবি ভর্তুকি পায়, সেই ভর্তুকিটাকে আসলে লস হিসেবে দেখানো হয়েছে। এর বাইরে চলতি অর্থ বছরের প্রথম ১০ মাসে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন ৫১৭ কোটি টাকা এবং জুট মিল কর্পোরেশন ২২৬ কোটি টাকা লোকসান করেছে। সব মিলে চলতি বছর লোকসানে থাকা রাষ্ট্রায়ত্ত ১২টি প্রতিষ্ঠানের ব্যয়ের থেকে আয় ১৯,৫০০ কোটি টাকার মতো কম হয়েছে। তবে বাকি প্রতিষ্ঠানগুলোতে ১৩,০০০ কোটি টাকা মুনাফা করায় এখাতে সরকারের নিট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৬,০৪২ কোটি টাকা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।
ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। জুম সহ কৃষিকাজে আগ্রহ হারাচ্ছে পাহাড়ের কৃষকরা। মূলত আধুনিক যুগের সাথে তাল মেলানোর চেষ্টা ও নানান প্রতিকূলতার কারণে পার্বত্য চট্টগ্রামের অনেক পরিবারই কৃষি ছেড়ে অন্য পেশায় যাওয়ার চেষ্টা করছেন। আর যারা এখনও কৃষি নির্ভর জীবন ধারণ করছেন তাদের চলতে হচ্ছে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে। বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বর্ষা শুরু হওয়ায় পাহাড়ের বুকে চলছে বীজ বপন। ঢালু জমিতে দা দিয়ে গর্ত করে সেখানে ফেলা হচ্ছে ধান, হলুদ, ভুট্টা সহ বিভিন্ন ফসলের বীজ। সময়ের পরিক্রমায় কঠিন পাহাড় ভরে উঠবে ফল ফসলে। তবে সমস্যা হচ্ছে চাষবাসযোগ্য এমন কৃষি জমির পরিমাণ কমছে পাহাড়ে। একই স্থানে বছর বছর ফসল উৎপাদনে কমেছে জমির উর্বরতাও। প্রয়োজন পড়ছে অতিরিক্ত সারের। কৃষি অফিস থেকে আমাদেরকে বিনামূল্যে সার দেয়। এই মেশিন স্প্রে কোন সময় কি করতে হবে ওগুলো সব কৃষি অফিস থেকে সহযোগিতা করতেছে বলে আমরা এগিয়ে যেতে পারছি। আমরা জমির ভিতরে আদা চাষ করি, হলুদ চাষ করি, পেঁপে চাষ করি, আরও অনেক ধরনের ফল চাষ করে থাকি। যেমন ধরো মিশ্র ফল বাগান করলেও এখানে আমাদের গ্রামে যোগাযোগ একটু বাজারে নিয়ে যাইতে খুব কষ্টকর। আমরা পাইকারি হিসেবে এখানে বিক্রি করতে হয়। সেই সাথে ফসলের ন্যায্য দাম না পাওয়া নিয়েও অসন্তোষ আছে জুম চাষিদের মাঝে। যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে পণ্য পরিবহন নিয়েও ভোগান্তিতে পড়তে হয় তাদের। ফলে জুম চাষেই আগ্রহ হারাচ্ছেন অনেকে। মাটি অনেক কিছু নষ্ট হয়ে গেছে, কারণ বিভিন্ন একাউন্টে সার দিতে মাটি সার সব কিছু মানে নষ্ট হয়ে যাচ্ছে। এখন বেশি আবার বেশি করে দিতে হয়। আগে তো অল্প করলে ফসল বেশি হয়, এখন মাটির সার নাই, এই জন্য আর কি মাটিতে অনেক সার দিতে হয়। এমন অবস্থার উত্তরণে চাষ ব্যবস্থার আধুনিকীকরণের পাশাপাশি পার্বত্য এলাকার জন্য জুমের উপযোগী বীজ উদ্ভাবনের তাগিদ দিচ্ছেন উদ্যোক্তারা। সেই সাথে মাটির ক্ষয়রোধের মতো সমস্যা এড়াতে ফল বাগান করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। বর্তমান সময়ে এটাকে আধুনিকীকরণ করা দরকার আছে। একই সাথে জুমের উপযোগী ফসলের বীজ উদ্ভাবন কিভাবে করা যায় এটা নিয়ে পর্যাপ্ত পরিমাণ গবেষণা হওয়া দরকার আছে। জুম চাষ করলে মূলত মাটির ক্ষয়টা ত্বরান্বিত হয়। এই কারণে আমরা চাষিদেরকে মোটিভেট করতে চেষ্টা করতেছি যাতে জুম চাষটা তারা না করে, করলেও সেখানে যাতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ ঘটানো হয়। পাহাড়ি কৃষকদেরকে নিয়মিত কৃষি বিষয়ক প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উপকরণ সহায়তা দিয়ে যাচ্ছি। এছাড়া ভর্তুকির মাধ্যমে তাদেরকে সার, বীজ এগুলো দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে চাষিদের বিনামূল্যে বিভিন্ন বীজ, সার ও আধুনিক নানা ধরনের যন্ত্রপাতি দিয়ে কৃষকদের আগ্রহী করার চেষ্টা চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সজীব সাদিক, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। চীন থেকে বৈদ্যুতিক গাড়ি আমদানিতে 38.1% শুল্ক আরোপ করেছে ইউরোপিয়ান কমিশন। আসছে জুলাই থেকে বাড়তি এই কর কাঠামো কার্যকর হবে। ইউরোপের এমন সিদ্ধান্তকে চীন বৈশ্বিক বাণিজ্য নীতির লঙ্ঘন বললেও বিদ্যমান পরিস্থিতিতে দেশটি এ নিয়ে খুব বেশি বিরোধে জড়াবে না বলে মনে করেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিশ্বে বৈদ্যুতিক গাড়ি বা ইভি প্রস্তুতকারক দেশগুলোর তালিকার উপরের দিকেই আছে চীনের নাম। তবে কেবল তৈরিতেই নয়, বিক্রিতেও এগিয়ে আছে চীনের ইভি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। 2023 সালে চীনের বিদ্যুৎ চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BYD 1,90,754টি ইভি বিক্রি করেছে। ব্যবসা ভালো করছে বাকিরাও। এমন পরিস্থিতিতে চীনের ইভি আমদানির উপর বাড়তি শুল্ক নীতি আরোপ করেছে ইউরোপিয়ান কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী BYDর গাড়িতে অতিরিক্ত 17.4% শুল্ক দিতে হবে। 20% অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে গিলির বৈদ্যুতিক গাড়িতে। একই সঙ্গে SAICর গাড়ির জন্য দিতে হবে 38.1% শুল্ক। আগামী 4 জুলাই থেকে তা কার্যকর হবে। These tariffs were well within the expected range, and I think while they will certainly be felt, they're by no means the end of Chinese EV sales in Europe. That's because for the past several years, Chinese EV makers have been able to offer very competitive prices, and now that we're looking at these tariffs, they'll be forced to cut into their profit margins or pass along some of those increases to their consumers, or some combination of both. But it's by no means a death blow to the Chinese EV industry in Europe. বিশ্লেষকরা বলছেন চীনের সরকারি প্রণোদনা পাওয়া বৈদ্যুতিক গাড়ি পানির দরে ইউরোপের বাজারে বিক্রি হচ্ছে। এমন অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে নতুন মাশুল কার্যকর হলে চীনে ইলেকট্রিক গাড়ি উৎপাদনকারী বিদেশি কোম্পানিও ক্ষতিগ্রস্ত হবে, যার মধ্যে ইউরোপের BMW আছে। নতুন শুল্ক আরোপের কারণে বৈশ্বিক অটোমোবাইল উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাও ঝুঁকিতে পড়বে বলে মনে করেন অনেকে। We already know that Chinese car makers are interested in moving some production to Europe, and those plans are likely going to be accelerated now. And apart from that, we could see, I think what we'll see is probably China continuing to try to lobby in a more friendly way rather than taking a really hard line retaliatory tack, with the exception of certain key targeted provisions. মাসখানেক আগে চীনের বৈদ্যুতিক গাড়ির উপর 100% অতিরিক্ত শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।